নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প, নিতাই চন্দ্রর ঠিকানা। ঠাকুমা ওকে ডাকতেন নিতাই চন্দ্র বলে, মা ডাকতেন নিত্যে, বাবা ডাকতেন নিতাই। কবে যে ও আমাদের বাড়িতে কার মাধ্যমে এসেছিল তা আজ আর মনে নেই। পাশের বাড়ির মণিমাসিমার কাজের লোক ক্ষান্তমণি দিদি ওকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। ছোট্ট ছেলে, একটা ছেঁড়া হাফ প্যান্ট পরনে আর গায়ে একটা নোংরা হাতকাটা গেঞ্জি। মা প্রথম দিনই বলেছিলেন, তোকে দেখছি ধোপা বাড়ি পাঠাতে হবে, তোর গায়েও যা ময়লা। ও ৩২ পাটি দাঁত বের করে হেসেছিল হি হি করে। মাধব দাদার উপর ভার পড়েছিল ওকে পরিষ্কার করার। ঝামা দিয়ে আর সানলাইট সাবান দিয়ে পাক্কা 1 ঘন্টা ঘষে মেজে মাধব দাদা নিতাইকে পরিষ্কার করেছিল। গামছা পরিয়ে ছাদে বসিয়ে রেখে ওর জামা কাপড় শুকোতে দিয়েছিল। পরে মা অবশ্য ওকে নতুন জামা কাপড় কিনে দেন। দেখতে দেখতেই নিতাই আমাদের বাড়িতে একেবারে অপরিহার্য হয়ে উঠল। নিতাইকে নইলে কারোরই চলে না। ঠাকুরমা দেখাশোনা করবার জন্য বামুন দিয়েছিলেন, তা সত্ত্বেও ক্ষণে ক্ষণে নিতাই চন্দ্রকে না হলে তার চলতো না। মায়েরও হাতের কাছে সবসময় ও না থাকলেই না। বাবাও মাঝে মাঝেই ডাকতেন, ওরে নিতাই, কোথায় গেলি? তেতলা বাড়িতে ও হরিণের মতো ছুটে বেড়াতো সিঁড়ি টপকে টপকে। আমি ছড়া লিখলাম ওর নামে, নিতাই নিতাই নিত্যে, এক লহমার অবসর নেই, তবু সুখ কামনা চিত্তে। এই বললেই হাতের কাছে, নেই বললেই নেই, হিসাববিহীন কাজ করে যায়, লাফায় যে ধেই ধেই। একরত্তি ছোড়া, যেন বলগা ছেঁড়া ঘোড়া, মোদের নিতাই নিতাই, তার একজনও নেই জোড়া। দেখতে দেখতে 4-5 বছর কেটে গেল। নিতাইয়ের তখন উঠতি বয়স। ও দেখতে দেখতে বড় হয়ে গেল। নাকের নিচে গোফের ছায়া ঘন হয়ে এলো, গলার স্বর বদলে গেল। আমি নিতাইয়ের চেয়ে অল্পই বড় ছিলাম। আমিও স্কুল ছেড়ে কলেজে উঠলাম। নিতাইয়ের জীবনেও যেই দ্রুত পরিবর্তনশীল 4-5টি বছরের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে, স্বাভাবিকভাবে এ কথা আমাদের কারো মনেই পড়ল না। নিতাই কাজ করে, আমাদের সকলের কাজ করে, আমাদের সুবিধে হয় খুবই। ভালো কাজ করে, অথচ মাইনে কম। দুপুরে 2 ঘন্টা বিশ্রাম ছাড়া ভোর 5টা থেকে রাত 11টা অবধি অক্লান্ত পরিশ্রম ছিল নিতাইয়ের। সমস্ত কাজের জন্যই আলাদা আলাদা লোক থাকা সত্ত্বেও নিতাইয়ের কাজ কমতো না একটুও। কারণ ওর কাজই ছিল সকলের ফরমায়েশ খাটা। সেজ কাকুর নস্যি, ছোট কাকুর সিগারেট, মায়ের জর্দা, ঠাকুরমার তুলসী পাতা, বাবার দাড়ি কামানোর ব্লেড, ছোট বোনের পেন্সিল, ছোট ঠাকুরমার দোক্তা পাতা, এই সবের জন্য ওকে সারাদিনে কতবার শুধু দোকানেই দৌড়তে হতো। যতবার উপর নিচ করতে হতো, তাতে 15 দিনে একবার মাউন্ট এভারেস্ট চড়া আর থর মরুভূমি পেরুনোও হয়ে যেত। একদিন মা বললেন, ক্ষান্তমণি যে বলেছিল তোর মা বাবা সকলেই আছে, তা তুই একদিনের জন্য দেশে গেলি না এই কবছরে? ব্যাপারটা কি বলতো? উত্তর না দিয়ে চুপ করে রইল নিতাই। কি রে, কথা বলছিস না কেন? তবুও নিতাই চুপ করেই রইল। মাইনে যে পাস, তার থেকে কিছু কি পাঠাস মা বাবাকে? না। জোরে দীর্ঘশ্বাস ছেড়ে বলল নিতাই। কেন পাঠাস না কেন? এমনি। তোর দেশটা কোথায়? ডায়মন্ড হাবড়া লাইনে। গ্রামের নাম কি? ওই তো আমতলার কাছেই। আরে গ্রামের নাম তো বলবি। বলে কি হবে? তার মানে তুই যদি চুরি টুরি করে পালাস টালাস, পুলিশকে তোর ঠিকানা জানাতে হবে না? ঠিক করে হাসল নিতাই। বলল, আমি যে চুরি কখনোই করব না, আপনি জানেন। মা পান মুখে দিয়ে জর্দা ফেলে বললেন, ভালো লোকও চোর হয়, সু আর কু 2 দেবতা অনবরত ঘোরেন,
কার ঘাড়ে যে কোন দেবতা কখন ভর করেন তা কে বলতে পারে? আমি চুরি করব না, মরে গেলেও না। মা পানের পিক ফেলে বললেন, তা না হয় মানলাম, কিন্তু তুই কি গরু না ছাগল যে তোর ঠিকানা থাকবে না? তাদেরও তো একটা ঠিকানা থাকে নাকি? নিতাই চুপ করে থাকলো মাথা নিচু করে, কিন্তু কথা বলল না। অনেকক্ষণ পরে বলল, ক্ষান্ত মাসি সব জানে। মা আমাকে একদিন বললেন, শুনেছিস খোকন, ক্ষান্তমণি নাকি মণিদের বাড়ির কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, কিছু না বলে হঠাৎ। ওদের বাড়ি থেকে একটা দেওয়াল ঘড়িও হারিয়ে গেছে। ঘড়িটা মণির শ্বশুরমশাই সেই 1934-এ সুইজারল্যান্ড থেকে এনেছিলেন। মোরগ ডাকতে ডাকতে বেরিয়ে আসে প্রতি প্রহরে। রমা বলছিল, হঠাৎ না বলে কই চলে গেল, তাই সন্দেহ হচ্ছে, কিন্তু অত বড় ঘড়ি নিলই বা কি করে? মান্তু বলছিল পুঁটলির মধ্যে করে নিয়ে গেছে। নিয়ে যেতে চাইলে কেউ কি আর ঠেকাতে পারে? আজ তো মানুষ নিয়ে যাচ্ছে, আর ঘড়ি। এখন নিতাই যদি কিছু করে বসে, তাহলে বাড়ি শুদ্ধ সকলে তো দায়ী করবে আমাকেই। মা বললেন। আমি বললাম, নিজের বাড়ির ঠিকানা জানে না এমন তো হতে পারে না, কিন্তু তোমরা নিতাইকে নিয়ে ভাবছই বা কেন? ও তো আমাদের বাড়ির লোকই হয়ে গেছে। ও যে অমন কিছু করবে তা বিশ্বাস হয় না। ঠাকুমা দালানে বসে খবরের কাগজ পড়ছিলেন। বাইফোকাল চশমার উপরে চোখ তুলে বললেন, কথায় বলে, জোন জামাই আর বোনপো কখনো আপন হয় না। তারা হতে চাইলেও কেউ তাদের আপন মনে করে না, আর অন্যরা মনে করতে চাইলেও তারা হতে চায় না। তাই? আমি বললাম। মা বললেন, কি জানি বাবা, আমার তো মন খারাপই হয়ে গেছে ক্ষান্তমণি হঠাৎ চলে যাওয়াতে। তাছাড়া মেয়েটা অমন না বলে কয়ে যে চলে গেল, সে কারণেও তো একটা খোঁজ নেওয়া দরকার। কোনো বিপদ আপদও তো হয়ে থাকতে পারে। বলা নেই কওয়া নেই, কাক ভরে উঠে সে বেপাত্তা হয়ে যাবে। এ কি রকম? 7 বছর কাজ করছে সেখানে। আমি বললাম, নিতাইকে সঙ্গে করে আমি যাচ্ছি খ্যান্তি দিদিদের বাড়ি। তাহলে খ্যান্তি দিদির কোনো বিপদ হলো কিনা জানা যাবে, আর নিতাইয়ের বাড়িও দেখা যাবে একই সঙ্গে। খ্যান্তিমণি দিদিদের গ্রামেই তো নিতাইয়েরও বাড়ি, তাই নয়? তোমরা নিতাইকে যা মনে করো ও তা নয়। আমি কিছুই মনে করি না। তোর বাবা কেমন অগোছালো ভুলো তা তো জানিসই। আলমারির চাবি, কলম, মানিব্যাগ কোথায় যে ফেলে রাখেন ছড়িয়ে ছিটিয়ে, কিছুরই ঠিক থাকে না। মানুষের মনে লোভ জাগাতে নেই, বিশেষ করে অভাবী মানুষের। আমার মা বলতেন, মানুষের লোভের কথা কি কেউ কখনো বলতে পারে? ভগবানরাই জানেন না, তা মানুষ কখন যে কোন মানুষ কি করে তা আগের মুহূর্তেও নিজেও জানে না। আমি বললাম, আগামী রবিবারে যাব নিতাইকে নিয়ে ক্ষান্ত দিদির খোঁজ করতে। সকালের জলখাবার খেয়ে নিতাই আর আমি বেরিয়ে পড়লাম। প্রথমে ট্রামে করে মমিনপুর গেলাম, তারপর বাসে করে ডায়মন্ড হারবারের পথে। দেখতে দেখতে ঠাকুর পুকুর জোঁকা পেরিয়ে গেলাম। এখন দুদিকে সবুজের সমারোহ, ভরা বর্ষা। কলেজ খুলে যাবে এবারে। নতুন কলেজে উঠেছি, নতুন সব বন্ধুদের সঙ্গে দেখা হবে। সেই আনন্দেই ডগমগ হয়ে রয়েছি আমি, যেন ডানা গজিয়েছে আমার। বাবা বলেছেন একটা মোটর সাইকেল কিনে দেবেন। দুপাশের বৃষ্টি ভেজা ধান ক্ষেত, নারকোল গাছ, কলা গাছ দেখে মন নেচে উঠেছে। নিতাইকে বললাম, তোর কি মজা রে, এমন সুন্দর জায়গায় থাকিস? নিতাই মাথা নাড়ল, মুখে কিছু বলল না। পৈলান কোন চৌকে পেরুবার পর নিতাই কি যেন বলল কন্ডাক্টরকে। বাস কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো। নিতাই উঠে পড়ল সিট ছেড়ে। আমিও নামলাম ওর পেছনে পেছনে। ওর গ্রামের নামটা তবুও জানা গেল না। বাসটা চলে গেল। আমি টিকিটটা উড়িয়ে দিলাম। সেটা কিছুক্ষণ বাসটাকে ধাওয়া করে এগিয়ে গিয়ে আবার ফিরে এলো, এসে পথে পড়ল। পথের দুপাশ দিয়ে নালা গেছে, নালার ওপর সাঁকো।
পথের পাশে পানবিড়ির দোকান, ছোট্ট একটি মুদিখানা, কেরোসিনের তেল, গুড় আর শুকনো লঙ্কার গন্ধ বেরোচ্ছে। বড় একটা নিম গাছ সাঁকোর পাশেই, একটু এগিয়েই একটি কৃষ্ণচূড়া। পায়ে হাঁটা পিছল রাস্তা দিয়ে আমরা এগোতে লাগলাম। দুধারেই ধান ক্ষেত, সবুজ, ঘন সবুজ। দূরে এক সারি সাঁই বাবলা এবং তারপরেই আম, জাম, কাঁঠালের কুণ্ডলির আড়ালে কয়েকটি খড়ের এবং দু একটি টালির ঘর দেখা গেল। পুরো গ্রামটি বড় জীর্ণ, গরিব। একপাশে মস্ত একটা বাঁশঝাড়, নীলকণ্ঠ পাখি উড়ছে সবুজ ক্ষেতের উপর, ডাহুক ডাকছে গ্রামের কাছের দোলায়। কলকাতার এত কাছে এমন গ্রাম যে আছে তা ভাবা যায় না। আমি বললাম নিজের মনেই, কি সুন্দর। নিতাই কোনো কথা বলল না। গ্রামের মধ্যে ঢুকতেই মেয়েরা এবং ছোট ছেলেমেয়েরা নিতাইকে দেখা মাত্রই, ওরে দেখ রে, নিত্যে এসে রে, আমাদের নিত্যে, জামা প্যান্টুলুনের স্টাইলটা দেখ একবার, বলেই নিতাইয়েরই সমবয়সী একটি ছেলে, হয়তো ওর বন্ধুই হবে, হেসে উঠল হাতে তালি দিয়ে। নিতাইও হাসল, ম্লান হাসি। তখন ক্ষান্তমণি দিদি দৌড়ে এসে কেঁদে উঠল ডুকরে। কয়েকজন মেয়ে ক্ষান্ত দিদির আশেপাশে জুটল। পুরুষরা সবাই মাঠে। শুনলাম যে এক বিচ্ছিরি দুঃস্বপ্ন দেখে ক্ষান্ত দিদি ভোর রাতের প্রথম বাস ধরে চলে আসে মণিমাসিদের বাড়ি ছেড়ে এই গ্রামে, এবং এসে দেখে যে সেই দুঃস্বপ্ন সত্যি। তার 15 বছরের ছেলে রাখালকে সাপে কামড়েছে, তাও যে সে সাপ নয়, চন্দ্রবোড়া সাপ। ওঝা, বদ্যি, এমনকি ব্লকের ডাক্তারবাবু কেউই কিছু করতে পারল নি রে নিত্যে, সে চইলে গেল, বলেই ক্ষান্তমণি দিদি কেঁদে উঠল। আমি নিতাইয়ের মুখ দেখে বুঝলাম যে রাখাল ওর খেলার সাথী ছিল। ক্ষান্তমণি দিদি আমার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিল। তারপর ক্ষান্তমণি দিদির খড়ের ঘরের দাওয়ার মাদুর পেতে বসতে দিল আমায়। বলল, আমার খোঁজে এসো, আমাদের গায়ে দুটি ডাল ভাত খেয়ে তবেই যাবে দাদাবাবু। তখনও কাঁদছিল ক্ষান্তমণি দিদি। বলছিল, মণিমাকে গিয়ে বলো বড় ভালো ছেলে ছিল গো রাখাল আমার, ওর ভরসাতেই ছিলাম, এখন চিতে ওঠার দিন অবধি আমায় কাজ করে যেতে হবে গো দাদাবাবু, নিস্তের নেই কোনো। ভাবলেও বুক ফেটে কান্না আসে। বলেই ভিতরে গেল রান্না করতে। একটুক্ষণ বসে জল আর বাতাসে খেয়ে আমি নিতাইকে বললাম, তুই বাড়ি যাবি না? নিতাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তখনও আমার চোখের দিকে। তারপরই আমাকে নিয়ে উঠল, যেন বিষম অনিচ্ছায়। গ্রামের এক প্রান্তে গিয়ে পৌঁছালাম আমরা। একটা একচালা খড়ের ঘর, ভেঙে গেছে, আগাছা গজিয়ে গেছে তার ভিটেতে। একটা সজনে গাছ ঝুঁকে পড়ে যেন অন্ধকার ঘরের ভিতর কি আছে তা দেখবার চেষ্টা করছে। দাঁড়কাক ডাকছে কর্কশ গলায়। মেঘলা আকাশের নিচে ঝুরু ঝুরু হাওয়ায় নিম ফুল উঠছে। আমরা তার ভিটে উঠতে যাচ্ছি, এমন সময় পেছন থেকে একটি মেয়ে ডাক দিল। বলল, নিত্যেদা, ওখানে যেওনি, কাল কেউটে দৌড়ে আছে ওখানে, মারা পড়বে গো। কে রে, টেপি? নিতাই ঘুরে দাঁড়ালো। হ্যাঁ গো নিত্যেদা, মনে আছে তুমি আমার গায়ে হ্যারিকেনের ছ্যাঁকা দিয়েছিলে যখন আমি ছোট্ট ছিলাম? বলেই হেসে উঠল ফোকলা দাঁতে। নিতাইও হাসল, বলল, তুই এখনো ছোট্ট আছিস। তারপর আমাকে বলল, চলো দাদাবাবু ফিরি। এই কি তোমার বাড়ি ঘর? টেপি বলল, হ্যাঁ গা, এই তো। তুমি কে গা? কি উত্তর দেব ভেবে না পেয়ে উত্তর দিলাম না। নিতাই মাথা নোয়ালো। তারপর আমাকে বলল, দাদাবাবু, মাকে বলো এই আমার ঠিকানা। বাবা মারা গেছিল
যখন আমি 6 মাসের, পিচ রাস্তায় গাড়ি চাপা পড়ে। আর মা এই 5 বছর আগে এমনই এক বর্ষার দিনে যখন কচুর শাক তুলছিল তখন। কি করে? বাজ পড়ে। মাঠের মধ্যে নয়, গাছ আর ঝাড়ের মধ্যেই পড়েছিল দেহটা। সন্ধ্যাবেলা খুঁজতে খুঁজতে পেয়েছিল ভুন্তু কাকারা। একটু চুপ করে থেকেই বলেছিল, তারপরেই তো ক্ষান্ত মাসি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল তোমাদের বাড়ি। সাদা খয়েরি গোবক বসেছিল পুকুর পাড়ে। বিতিকিচ্ছিরি বুক কাঁপানো শব্দ করে একটি হুপি পাখি জোরে উড়ে চলে গেল। নিতাই বলল, যেন নিজেরই মনে। শহরের বাবুরা ভাবেন সকলেরই বুঝি তাদেরই মতো বাড়ি থাকে, ঠিকানা। আমরা গরু ছাগলেরই মতো বাবু, আমাদের ঠিকানা তোমাদেরই বাড়ি। সবাই কি ঠিকানার ভাগ্য করে আসে এখানে? টিভিতে দেখো না, মাঝে মাঝে নেতারা হেলিকপ্টারে চড়ে আসেন, এসে শুধুন, আপনারা ভালো আছেন তো, কোই তকলিফ হে আপ লোগো কো? এই সেই গ্রাম, সেই সব গ্রাম। জোর বৃষ্টি নামলো হঠাৎ। নিতাই বলল, দৌড়ো দাদাবাবু, তোমরা হলে গিয়ে শহরের বাবু নোক, বৃষ্টিতে ভিজেছ কি জ্বরে পড়বে। বৃষ্টির ফোঁটাগুলো তীরের ফলার মতো বিঁধছিল আমাকে, কপালে, বুকে, চোখে, মুখে। আমি দৌড়তে লাগলাম। দূরে ক্ষান্তমণি দিদির বাড়ি তখন বৃষ্টির দুধলি ঝালরে ঢাকা পড়ে গেছিল। মনে হচ্ছিল যেন জাপানি ওয়াশের কোনো ছবি সাজানো গোছানো বসবার ঘরের দেওয়ালে টাঙানো আছে। ঠোঁটে গাল গড়ানো বৃষ্টির জলের ছাঁট লাগতে লাগলো। নোনতা। শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প, নিতাই চন্দ্রর ঠিকানা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।